প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো তোমাদের রচনা শ্রমের মর্যাদা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 30টার মতো পয়েন্টস রেডি করেছি। তোমরা পয়েন্টগুলো শেখার চেষ্টা করবে, আর ব্যাখ্যাটা আমি নিজে নিজে পড়ে শোনাচ্ছি, তোমরা শুনলেই হবে। তবে পয়েন্টসগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করবা, যাতে পরীক্ষার হলে পয়েন্টসগুলো ধরে ধরে তোমরা লিখতে পারো। তো আমার বিশ্বাস, তোমরা যদি পুরো রচনাটি লিখতে পারো, তোমরা অবশ্যই 20-এ ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। কমপক্ষে 18 অথবা 17 তোমরা পেয়ে যাবে। তো কথা আর বাড়াচ্ছি না, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলটাকে তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে, যাতে তারা উপকৃত হতে পারে। তো প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে এই অংশটুকু লিখবে। মানব জীবনের সাফল্যের মূল চাবিকাঠি হলো শ্রম। এই পৃথিবীতে কোনো কিছুই শ্রম ছাড়া অর্জন করা সম্ভব নয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় জীবন, সবখানে শ্রমের গুরুত্ব অপরিসীম। যে জাতি যত বেশি পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত ও মর্যাদাবান। শ্রম কেবল মানুষের ভাগ্যের পরিবর্তন করে না, বরং মানুষের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে হলে আমাদের শ্রমের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং শ্রমকে জীবনের প্রধান অবলম্বন হিসাবে গ্রহণ করতে হবে। তারপরে নাম্বার 2তে তোমরা লিখবা শ্রম কি। সাধারণ কথায় বলতে গেলে, মানুষের বেঁচে থাকার জন্য এবং কোনো উদ্দেশ্য অর্জনের জন্য যে শারীরিক এবং মানসিক কাজ করে তাকে শ্রম বলা হয়। জীবন ধারণের জন্য মানুষকে প্রতিনিয়ত কোনো না কোনো কাজ করতে হয়। হাত, পা বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে যে কাজ করা হয় তা যেমন শ্রম, তেমনি বুদ্ধি খাটিয়ে কোনো পরিকল্পনা করাও শ্রমের অংশ। কোনো ভালো ফল পাওয়ার আশায় যখন মানুষ নিয়মিত নিজের শক্তি ও সময় খরচ করে, তখন তাকেই প্রকৃত অর্থে শ্রম বলে। শ্রম ছাড়া মানুষের জীবনের কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না। এ প্রসঙ্গে একটি প্রচলিত ছড়া মনে পড়ে, হাতে কাজ মুখে গান, এই তো মোদের আসল শান। নাম্বার 3, শ্রমের প্রকারভেদ, শ্রম কত ধরনের, শারীরিক ও মানসিক। শ্রমকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো শারীরিক শ্রম, আর একটি হলো মানসিক শ্রম। দিনমজুর, রিক্সা চালক, কুমার, কামার বা কৃষক যখন তাদের শারীরিক শক্তি দিয়ে মাঠে কাজ করেন, তখন তাকে শারীরিক শ্রম বলে। অন্যদিকে শিক্ষক, ডাক্তার, লেখক, বিজ্ঞানী বা প্রকৌশলী যখন তাদের বুদ্ধি, জ্ঞান, চিন্তা শক্তি ব্যবহার করে কাজ করেন, তখন তাকে মানসিক শ্রম বলে। পৃথিবীতে এই দুই ধরনের শ্রমই সমান গুরুত্ব রয়েছে। শারীরিক শ্রম যদি আমাদের আশেপাশে কাঠামো তৈরি করে, তবে মানসিক শ্রম সেই কাঠামোকে সুন্দর ও কার্যকরী রূপে পরিচালনা করতে সাহায্য করে। নাম্বার 4, শ্রমের প্রয়োজনীয়তা। মানুষের জীবনকে সুন্দর, সুস্থ এবং অর্থবহ করে তোলার জন্য শ্রমের প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষ যদি কাজ না করে অলস বসে থাকে, তার জীবন পঙ্গু হয়ে যায়। মানুষের মৌলিক চাহিদা যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মেটানোর জন্য নিয়মিত শ্রম দিতে হয়। শ্রমের মধ্যে মানুষের নিজের এবং তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে। কাজ ছাড়া সমাজে কোনো মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে না। নিজেকে স্বাবলম্বী করতে এবং সমাজের দরবারে নিজের পরিচয় গড়ে তুলতে শ্রমের কোনো বিকল্প নেই। নাম্বার 5, শ্রমের গুরুত্ব। ব্যক্তিগত ও জাতীয় জীবনের সর্বাঙ্গীন কল্যাণের জন্য শ্রমের গুরুত্ব অনেক বেশি। শ্রম মানুষকে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা শিক্ষা দেয়, যা জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে। অলস মানুষের জীবনে কোনো আনন্দ থাকে না, কিন্তু পরিশ্রমী মানুষ কাজের মাধ্যমে প্রকৃত সুখ খুঁজে পায়। শ্রম মানুষের মনকে প্রফুল্ল রাখে এবং শরীরকে নানা রকম রোগবালাই থেকে দূরে রাখে। কাজের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং দেশের সম্পদ বৃদ্ধি করতে শ্রমের গুরুত্ব অনেক বেশি। তাই বলা যায়, শ্রমই হচ্ছে মানুষের জীবনের উন্নতির আসল চাবিকাঠি।
ছন্দের ভাষায় বলা যায়, কঠোর শ্রমে কাটবে রাত, মিলবে তবেই সোনার ভাত। নাম্বার 6, সভ্যতার উন্নতিতে শ্রম। আজকের এই আধুনিক ও সুন্দর পৃথিবী একদিনে গড়ে ওঠেনি, এর পেছনে রয়েছে লক্ষ কোটি মানুষের হাজার বছরের অক্লান্ত শ্রমের ইতিহাস। আদিম যুগের মানুষ বনের ফলমূল খেয়ে গুহায় বাস করত, কিন্তু শ্রমের মাধ্যমে তারা আজ বড় বড় দালান কোঠা তৈরি করেছে। রাস্তাঘাট, যানবাহন, কলকারখানা, বিমান ও আধুনিক প্রযুক্তির সবকিছুই মানুষের কঠোর পরিশ্রমের ফসল। কায়িক ও বুদ্ধিভিত্তিক শ্রমের মেলবন্ধনেই আজ আদিম পৃথিবী এক উন্নত ও আধুনিক সভ্যতায় রূপ নিয়েছে। শ্রম ছাড়া এই বিশাল সভ্যতার অগ্রগতি কোনোভাবেই সম্ভব হতো না। কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, তোমাদের তরে সহিয়াছে যারা ক্লান্তি আর প্রীতিহীন, এই ধরনীর ধূলিরে যাহারা করিছে অমলিন। নাম্বার 7, শ্রমজীবী মানুষের অবদান। আমাদের সমাজের চারপাশের দিকে তাকালে আমরা শ্রমজীবী মানুষের বিশাল অবদান দেখতে পাই। ভোরের আলো ফোটার আগে থেকেই কৃষক মাঠে কাজ শুরু করেন, যার ফলে আমরা প্রতিদিন টেবিলে অন্ন পাই। রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রিরা দিন রাত রোদ বৃষ্টি মাথায় নিয়ে আমাদের থাকার জন্য সুন্দর সুন্দর বাড়ি ও অট্টালিকা তৈরি করেন। পোশাক শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এই পোশাক দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের চারপাশ পরিষ্কার রেখে আমাদের রোগমুক্ত রাখে। এই সাধারণ শ্রমজীবী মানুষগুলোই আসলে আমাদের আসল চালিকা শক্তি। কবি নজরুল তার কুলি মজুর কবিতায় বলেছেন, মানব জাতি ধন্য হোক এই ধরনের তলে, যাদের রক্ত ঘাম মিশেছে নদী সাগরের জলে। নাম্বার 8, শ্রম ও মানব জীবন। মানব জীবন এবং শ্রম একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে রয়েছে। শ্রম ছাড়া মানুষের জীবন যেন এক স্থবির ও প্রাণহীন মরুভূমির মতো। মানুষ তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপে কোনো না কোনোভাবে শ্রমের উপর নির্ভরশীল করে থাকে। শৈশবে পড়াশোনার শ্রম, যৌবনে উপার্জনের শ্রম এবং বার্ধক্যে অভিজ্ঞতা শেয়ার করার শ্রম, এই সবই জীবনের অংশ। শ্রম মানুষের জীবনকে একটি নির্দিষ্ট লক্ষ্য ও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। যে মানুষ শ্রমকে আপন করে নেয় তার জীবন কখনো ব্যর্থ হতে পারে না। নাম্বার 9, শ্রমের মর্যাদা কেন প্রয়োজন। সমাজে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শ্রমের মর্যাদা দেওয়া অত্যন্ত প্রয়োজন। যখন আমরা সব কাজকে সম্মান করব, তখন সমাজে কোনো বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। কোনো কাজই ছোট বা বড় নয়। এই মানসিকতা তৈরি হলে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পায়। শ্রমের সঠিক মর্যাদা দিলে শ্রমিকরা তাদের কাজের প্রতি আরও বেশি আন্তরিক ও উৎসাহী হন। এটি সমাজের অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য রক্ষা করতে বড় ভূমিকা পালন করে। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমের মর্যাদা দেওয়া অপরিহার্য। এ প্রসঙ্গে কবি কামিনী রায় লিখেছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন লয়ে কি ফল মিলি। নাম্বার 10, শ্রমের সামাজিক মূল্য। সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় প্রতিটি সৎ কাজেরই একটি বড় সামাজিক মূল্য রয়েছে। একজন রিক্সা চালক বা একজন ঝাড়ুদার যে কাজ করেন তা যদি তারা একদিন বন্ধ রাখেন, তবে পুরো সমাজ অচল হয়ে পড়বে। তাই সমাজের চোখে কোনো পেশাকেই তুচ্ছ বা নিচু করে দেখার কোনো সুযোগ নেই। সব পেশার মানুষকে সমান চোখে দেখলে সমাজের ভেতরের হিংসা ও অহংকার দূর হয়ে যায়। শ্রমের সামাজিক মূল্য নিশ্চিত হলে মানুষের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ মজবুত হয়। একটি সুন্দর ছড়ায় যেমন বলা হয়েছে, ছোট বড় ভেদ নাই, মোরা সবাই ভাই ভাই। নাম্বার 11, উন্নত দেশের দৃষ্টিভঙ্গি।
পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানে শ্রমের মর্যাদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমেরিকা, জাপান বা ইউরোপের দেশগুলোতে কোনো কাজকেই ছোট করে দেখা হয় না। সেখানে একজন বড় কর্মকর্তা নিজের গাড়ি নিজেই ধুয়ে নেন বা নিজের ঘরের কাজ নিজেই করতে লজ্জিত হন না। তারা কাজের ধরন দেখে মানুষের সম্মান বিচার করেন না, বরং মানুষটি কাজ করছেন কিনা তা দেখছেন। এই উন্নত ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই আজ তারা পৃথিবীর বুকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এতটা উন্নত হতে পেরেছে। কবির ভাষায় এই গুণের কথা প্রকাশ পায় এইভাবে, নিজের কাজ নিজে করো, তাতে নাইকো লজ্জা বড়। নাম্বার 12, বাংলাদেশের প্রেক্ষাপট। আমাদের দেশ প্রিয় বাংলাদেশের অর্থনীতি মূলত শ্রমের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। আমাদের দেশের কোটি কোটি কৃষক, তৈরি পোশাক শ্রমিক এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কঠোর পরিশ্রমের ফলেই দেশ এগিয়ে যাচ্ছে। তবে আমাদের সমাজে এখনো শারীরিক শ্রমকে অনেক সময় কিছুটা নিচু চোখে দেখার একটি ভুল প্রবণতা রয়ে গেছে। অনেকেই টেবিল চেয়ারে বসে কাজ করাকে বেশি মর্যাদাপূর্ণ মনে করেন এবং কায়িক শ্রমকে এড়িয়ে চলতে চান। দেশের প্রকৃত উন্নয়নের জন্য এই মানসিকতা পরিবর্তন ঘটিয়ে সব কাজের সমান মূল্যায়ন করা জরুরি। কবি নজরুল দুঃখ প্রকাশ করে বলেছেন, বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিরে তুই, কত ক্রোর পেলি বল। নাম্বার 13, আমাদের মন মানসিকতা পরিবর্তন। শ্রমের সঠিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সবার আগে আমাদের নিজেদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। ছোটবেলা থেকেই সন্তানদের শেখাতে হবে নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই, বরং তা গৌরবের। শারীরিক পরিশ্রম করেন এমন মানুষদের সম্মান করতে এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে অভ্যস্ত হতে হবে। কোনো সৎ পেশাই যে ছোট নয়, এই সত্যটি আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। সমাজের দৃষ্টিভঙ্গি বদলালে দেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে কাজ করার প্রেরণা পাবে। একটি প্রচলিত প্রবাদে যেমন বলা হয়, মনটা যদি বদলায় ভাই, দুঃখ কিসের সমাজে আর নাই। নাম্বার 14, অলসতার ক্ষতি। অলসতা মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু এবং এটি মানুষের সব ভালো গুণকে ধ্বংস করে দেয়। অলস ব্যক্তি অলীক কল্পনায় দিন কাটায় কিন্তু বাস্তবে কোনো কাজ সম্পন্ন করতে পারে না। এর ফলে সে সমাজে অবহেলার পাত্র হয় এবং নিজের ও পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। অলসতা মানুষকে ধীরে ধীরে চরম দারিদ্র্য, হতাশা ও অপরাধের অন্ধকারের দিকে ঠেলে দেয়। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই প্রবাদটি অক্ষরে অক্ষরে সত্যি, কারণ নিষ্ক্রিয় মানুষ সহজে খারাপ কাজে জড়িয়ে পড়ে। কবি কায়কোবাদ লিখেছেন, অলস জীবন যাহার রে ভাই, তাহার জীবনে কোনো সুখ নাই। নাম্বার 15, অলসতা ও অভিশাপ। একটি জাতির জন্য অলসতা হলো অভিশাপের মতো, যা জাতীয় অগ্রগতিকে সম্পূর্ণ থামিয়ে দেয়। অলস মানুষ শুধু নিজের ক্ষতি করে না, বরং সে দেশের সম্পদের অপচয় ঘটায়। কোনো দেশের মানুষ যদি অলস হয়ে পড়ে তবে সেই দেশ কখনো স্বাবলম্বী হতে পারে না এবং অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অলসতা মানুষের কর্মক্ষমতাকে এবং চিন্তা শক্তিকে একদম অচল করে দেয়। তাই জীবনকে অভিশাপ মুক্ত করতে হলে অলসতাকে ঝেড়ে ফেলে কর্মমুখী হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। নাম্বার 16, শ্রম ও ভাগ্য পরিবর্তন। অনেকে মনে করেন ভাগ্যই মানুষের সবকিছু নির্ধারণ করে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। অলস বসে থেকে ভাগ্যের দোহাই দিলে জীবনে কখনো উন্নতি বা সাফল্য আসে না। কঠোর পরিশ্রমের মাধ্যমেই মানুষ তার প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারে। কথায় আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, অর্থাৎ
পরিশ্রম মানুষের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে। হাত গুটিয়ে বসে না থেকে যারা সততার সাথে চেষ্টা চালিয়ে যায় তাদের ভাগ্য সুপ্রসন্ন হতে বাধ্য। কবি কৃষ্ণচন্দ্র মজুমদার সুন্দর করে বলেছেন, হাল ছেড়ো না বন্ধু, তুমি করো পরিশ্রম, তবেই ঘুচবে মনের যত দুঃখ আর ভ্রম। নাম্বার 17, প্রতিভা ও শ্রম। অনেকের মধ্যে জন্মগতভাবে অনেক বড় প্রতিভা থাকতে পারে, কিন্তু শ্রম না দিলে সেই প্রতিভা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। একজন মেধাবী ছাত্র যদি পড়াশোনা না করে অলস বসে থাকে তবে সে পরীক্ষায় ভালো করতে পারবে না। অন্যদিকে একজন সাধারণ মেধার মানুষও নিয়মিত কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে বড় সাফল্য অর্জন করতে পারে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, লেখক বা খেলোয়াড়রা শুধু প্রতিভার জোরে নয়, বরং তাদের দিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে বিখ্যাত হয়েছেন। তাই প্রতিভাকে জাগিয়ে তুলতে এবং সফল করতে শ্রমের ভূমিকা অপরিসীম। কবির ভাষায়, মেধা তো শুধু বীজ একটি। কবির ভাষায়, মেধা তো শুধু বীজ একটি, শ্রম হলো তার সোনার বৃষ্টি। নাম্বার 18, শিক্ষার্থীদের শ্রমের শিক্ষা। ছাত্রজীবন হলো মানুষের ভবিষ্যৎ জীবনের ভিত্তি বা বীজ বপনের উপযুক্ত সময়। এই সময়ে শিক্ষার্থীদের শ্রমের প্রকৃত শিক্ষা গ্রহণ করা এবং অলসতা দূর করা উচিত। লেখাপড়ার পাশাপাশি নিজের কাপড় ধোয়া, ঘর গোছানো এবং বাবা মাকে গৃহস্থলীর কাজে সাহায্য করার মাধ্যমে শ্রমের অভ্যাস গড়ে তোলা যায়। যে শিক্ষার্থী ছাত্রজীবনে অলসতা পরিহার করে পরিশ্রম করতে শিখে, সে ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। শ্রমের এই অভ্যাস তাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলো সহজে মোকাবেলা করতে আত্মবিশ্বাস যোগায়। নাম্বার 19, ছাত্রজীবনে শ্রমের প্রভাব। ছাত্রজীবনে শ্রমের প্রভাব অত্যন্ত গভীর এবং এটি শিক্ষার্থীর ভবিষ্যৎ চরিত্র ও কর্মজীবন নির্ধারণ করে। নিয়মিত পড়াশোনা করা, ক্লাসের কাজ সময়ে শেষ করা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া এক ধরনের নিয়মিত পরিশ্রম। এই শ্রমের ফলে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলই করে না, বরং তারা ধৈর্য ও নিয়মানুবর্তিতা শিখে। অলস ছাত্ররা পড়া জমিয়ে রাখে, পরীক্ষার সময় চরম মানসিক চাপে ভোগে এবং পিছিয়ে পড়ে। তাই ছাত্রজীবনের প্রতিটি মুহূর্তকে শ্রমের মাধ্যমে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 20, ইসলামে শ্রমের মর্যাদা। পবিত্র ধর্ম ইসলামে শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকারকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরকারি কাটা, জুতো সেলাই করা ও কাপড় কাচার মতো নিজের সব কাজ নিজ হাতে করতেন। তিনি বিদায় হজের ভাষণে এবং বিভিন্ন হাদিসে শ্রমিকের অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি পরিশোধ করে দাও। ইসলামে বৈধ ও সৎ পথে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করাকে ইবাদত হিসাবে গণ্য করা হয়েছে। নাম্বার 21, অন্যান্য ধর্মে শ্রমের গুরুত্ব। ইসলামের পাশাপাশি পৃথিবীর অন্যান্য সমস্ত ধর্মেও শ্রমের গুরুত্ব ও মর্যাদার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। হিন্দু ধর্মে কর্মই ধর্ম বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সৎ কাজ করার মাধ্যমেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব। বৌদ্ধ ধর্মে সাম্যকে আজীব বা সৎকর্মের মাধ্যমে জীবন ধারণ করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। খ্রিস্ট ধর্মেও অলসতাকে পাপ হিসেবে গণ্য করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন গড়ার উপদেশ দেওয়া হয়েছে। কোনো ধর্মই অলসতাকে সমর্থন করে না, বরং কর্মঠ ও পরোপকারী জীবন যাপন করতে উৎসাহিত করে। নাম্বার 22, মনীষীদের জীবনে শ্রম। পৃথিবীতে যারা বড় ও স্মরণীয় হয়েছেন সেই সব মনীষীদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তারা অত্যন্ত পরিশ্রমী ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের নিচে বসে কঠোর পরিশ্রম করে লেখাপড়া করেছিলেন। বিজ্ঞানী আলভা এডিসন
হাজারবার চেষ্টা ও কঠোর পরিশ্রমের পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে সফল হয়েছিলেন। আব্রাহাম লিঙ্কন কাঠ কাটার কাজ করার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। এই মহান ব্যক্তিদের জীবন থেকে বোঝা যায় যে শ্রম ছাড়া কেউ কখনো পৃথিবীর বুকে অমর হতে পারেনি। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়। নাম্বার 23, জাতীয় জীবনে শ্রমের ভূমিকা। একটি দেশের সার্বিক কল্যাণ ও জাতীয় জীবনের উন্নতির মূল ভিত্তি হল সে দেশের জনগণের সম্মিলিত পরিশ্রম। রাস্তাঘাট তৈরি, খাদ্য উৎপাদন, কারখানা পরিচালনা এবং দেশের নিরাপত্তা রক্ষা সবই শ্রমের মাধ্যমে সম্পন্ন হয়। দেশের প্রতিটি নাগরিক যখন নিজের দায়িত্ব সততা ও কঠোর শ্রমের সাথে পালন করেন তখন দেশ দ্রুত এগিয়ে যায়। জাতীয় জীবনে অলসতার কোনো স্থান নেই। অলস জনগোষ্ঠী দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। তাই একটি শক্তিশালী ও স্বনির্ভর জাতি গঠনে সব মানুষের সম্মিলিত শ্রমের ভূমিকা সবচেয়ে বেশি। ছন্দের ভাষায় বলা যায়, সবাই মিলে খাটবো ভাই, দেশের চেয়ে বড় কিছু নাই। নাম্বার 24, অর্থনৈতিক উন্নয়নের শ্রম। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি হল এই দেশের মানুষের শ্রম ও উৎপাদনশীলতা। প্রাকৃতিক সম্পদ যতই থাকুক না কেন, শ্রম দিয়ে তা ব্যবহার না করলে কোনো অর্থনৈতিক লাভ হয় না। কৃষক মাঠে ফসল ফলিয়ে, শ্রমিক কারখানায় পণ্য তৈরি করে এবং ব্যবসায়ী তা বণ্টন করে দেশের অর্থনীতিকে সচল রাখেন। শ্রমের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধি পায়, মাথাপিছু আয় বাড়ে এবং দারিদ্র্য দূর হয়। সংক্ষেপে বলতে গেলে শ্রমের মাধ্যমেই একটি অনুন্নত দেশ ধীরে ধীরে উন্নত দেশে রূপান্তরিত হয়। নাম্বার 25, শ্রমের অবমাননার ফল। সমাজ বা রাষ্ট্রে শ্রমকে অবমাননা বা ছোট করে দেখার ফল কখনো ভালো হতে পারে না। কোনো কাজকে তুচ্ছ মনে করে মানুষ সেই কাজ করতে অনীহা প্রকাশ করে, যা বেকারত্ব ও অপরাধ বৃদ্ধি করে। শ্রমের সঠিক মূল্যায়ন না হলে শ্রমিকদের মনে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়, যা সমাজে বিশৃঙ্খলা ডেকে আনে। কোনো জাতি যদি কায়িক শ্রমকে ঘৃণা করতে শুরু করে তবে তাদের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তাই সমাজের শান্তি, শৃঙ্খলা ও ভারসাম্য বজায় রাখতে শ্রমের অবমাননা কঠোরভাবে বন্ধ করা উচিত। নাম্বার 26, প্রতিটি কাজের সমান সম্মান। আমাদের সমাজে ছোট বড়, উঁচু নিচু বলে কোনো কাজের আলাদা বিভাজন থাকা উচিত নয়। একজন ঝাড়ুদার যেমন সমাজ পরিষ্কার রাখেন, তেমনি একজন সচিব প্রশাসনিক কাজ পরিচালনা করেন। দুইজনেই সমাজের জন্য জরুরি। কোনো কাজই তুচ্ছ নয় যদি তা সৎ পথে এবং সততার সাথে করা হয়ে থাকে। প্রতিটি কাজের প্রতি সমান সম্মান প্রদর্শন করলে মানুষের ভেতরে অহংকার ও হিংসা দূর হয়ে যায়। এই সমান সম্মানের মানসিকতা সমাজে এক সুন্দর, সৌহার্দ্যপূর্ণ এবং মানবিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে। চরণের ছন্দে বলা যায়, কাজের মানুষ যেজন ভাই, তার চেয়ে তো গুণী কেউ নাই। নাম্বার 27, আত্মনির্ভরশীলতা ও শ্রম। শ্রম মানুষকে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়াতে এবং আত্মনির্ভরশীল হতে শেখায়। পরিশ্রমী মানুষ কখনো অন্যের দায় বা সাহায্যের উপর ভরসা করে জীবন পার করে না। নিজের শ্রমের মাধ্যমে উপার্জিত সামান্য সম্পদও মানুষের মনে এক অনন্য আত্মতৃপ্তি, আত্মসম্মান এনে দেয়। আত্মনির্ভরশীল ব্যক্তি সমাজের বুকে মাথা উঁচু করে নিজের পরিচয় নিয়ে বাঁচতে পারে। শ্রমের মাধ্যমে স্বাবলম্বী হওয়া শুধু ব্যক্তির জন্যই নয়, বরং পুরো দেশের আত্মমর্যাদা বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি।
কবি রজনীকান্ত সেনের সেই বিখ্যাত গানটি এক্ষেত্রে প্রাণী ধানযোগ্য। বাবুই পাখিরে ডাকি কহিছে ছড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। শ্রমের মাধ্যমে স্বাবলম্বী হওয়া শুধু ব্যক্তির জন্যই নয়, বরং পুরো দেশের আত্মমর্যাদা বৃদ্ধি অত্যন্ত জরুরি। নাম্বার 28, সৎ পথে উপার্জনের আনন্দ। কঠোর পরিশ্রমের মাধ্যমে সৎ পথে যে সামান্য আয় করা হয়, তার মধ্যে এক পরম শান্তি ও আনন্দ লুকিয়ে থাকে। অসৎ উপায়ে বা বিনা পরিশ্রমে প্রচুর ধন সম্পদ অর্জন করা গেলেও তা মনের প্রকৃত সুখ ও শান্তি পাওয়া যায় না। নিজের গায়ের ঘাম ফেলে উপার্জিত অর্থ দিয়ে যখন অভাব পূরণ করা হয়, তখন মনের ভেতরে অন্যরকম এক তৃপ্তি আসে। সৎ পথে শ্রম দেওয়া মানুষ সবসময় মানসিক চাপ মুক্ত থাকেন এবং রাতে শান্তিতে ঘুমাতে পারেন। এই মানসিক শান্তি ও আনন্দই হলো একজন প্রকৃত পরিশ্রমী মানুষের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। নাম্বার 29, সমাজ গঠনে শ্রমিকের অধিকার। একটি সুন্দর ও সাম্যবাদী সমাজ গঠনে শ্রমিকের ন্যায্য অধিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। শ্রমিকরা যদি তাদের কঠোর শ্রমের সঠিক মূল্য এবং সামাজিক মর্যাদা না পান, তবে সমাজ কখনো সুন্দর হতে পারে না। মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সমাজের অগ্রগতির জন্য জরুরি। শ্রমিকদের শোষণমুক্ত পরিবেশ, স্বাস্থ্য সেবা এবং উপযুক্ত মজুরি দেওয়া রাষ্ট্রের একটি বড় দায়িত্ব। শ্রমিকের অধিকার রক্ষা পাওয়ার মাধ্যমেই একটি শান্তিময় ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। কবি নজরুল শ্রমিকের অধিকার নিয়ে গেয়েছেন, গাহি তাহাদের গান, ধরণীর হাতে যাহারা সপিয়াছে আপন প্রাণ। উপসংহার নাম্বার 13, পরিশেষে বলা যায়, শ্রমের মর্যাদা কেবল কোনো আলোচনার বিষয় নয়, এটি আমাদের জীবনে চর্চা করার বিষয়। শ্রমহীন জীবন একটি অভিশপ্ত ও অর্থহীন জীবনের নামান্তর, যা ব্যক্তি ও সমাজের উভয়কেই ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদের দেশ ও সমাজকে আরও সুন্দর ও উন্নত করতে হলে সব কাজকে মনে প্রাণে শ্রদ্ধা করতে শিখি। আমাদের দেশ ও সমাজকে আরও সুন্দর ও উন্নত করতে হলে সব ধরনের শ্রমকে সম্মান করতে হবে। আমরা অলসতাকে চিরতরে বিদায় জানিয়ে সব সৎ কাজকে মনে প্রাণে শ্রদ্ধা করতে শিখি। শ্রমের আলোকেই আমাদের ব্যক্তিগত জীবন আলোকিত হোক এবং আমাদের প্রিয় দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো রচনাটি। আমি কষ্ট হলেও তোমাদেরকে পুরো রচনাটি পড়ে শোনালাম। তো তোমরা পয়েন্টসগুলা লিখার চেষ্টা করবে, আর যারা আরও ভালো করতে চাও তোমরা আরও পয়েন্ট যুক্ত করতে পারো, আরও লেখা যুক্ত করতে পারো, নিজেদের মনের দৃষ্টিভঙ্গি এখানে যুক্ত করতে পারো, তবে আরও ভালো মার্কস তোমরা আশা করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই বিদায় নিব। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।